আপনাদের তো আমরা আসলে ওইভাবে প্ল্যান করছি যাতে আপনারা পিছায় না যান। আপনাদের আসলে তো আপনারা যদি পিছায় না যান ওইভাবে আমরা প্ল্যান করছি। সো ওই সেকশনে আমরা এই জন্য একটু আস্তে আস্তে পড়াইছি যাতে আপনাদের সাথে সেম পেস আমরা যেতে পারি আর কি। আরেকটা উইক পাইলে হয়তো খুব ভালো হইতো, বাট ইটস ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। কোশ্চেন যেহেতু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর আমরা যেটুকু পড়ানোর আমরা পড়াইছি, খুব বেশি কিছু বাকি নাই আমাদের। আর এখানে ধরেন এগুলো মেথড অনেক আছে, মেজারমেন্টের টেকনিক মেথড, হ্যাঁ, এগুলা আসলে অনেক আছে, পড়লে 6 মাস পড়া যাবে। বাট বেসিক যে জিনিসগুলো ওগুলো জানলেই হবে আর কি আমাদের। হ্যাঁ, আমরা একটু অলরেডি পড়ছি। বাট আমি আজকে যেটুকু প্ল্যান ছিল আমার, যে আজকে ধরেন কিছু ম্যাথ করানোর জন্য আর কি, হ্যাঁ, প্রত্যেকটার থেকে আর কি। বাট দেখা গেছে প্রত্যেকটা থেকে যদি ম্যাথ করাইতে যাই একটা দুইটা করে এক্সাম্পল, তাহলে আবার জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। ওই দুই সেকশন আসলে মেলানো যাইতেছিল না, এই জন্য আমরা ম্যাথমেটিক্সের পার্টটা বাদ দিছি, ঠিক আছে। আমরা ম্যাথমেটিক্সের পার্টটা টোটালি বাদ দিয়েছি। সো আমরা বেসিক্যালি থিওরির উপরে বেস করে পরীক্ষা দিব, ঠিক আছে। তার মানে আমরা যতটুকু পড়াইছি আজ পর্যন্ত এটুকুই সিলেবাস, ঠিক আছে। তো আজকে আমাদের লাস্টের টপিক বাকি ছিল, সেটা হলো লস অফ চার্জ মেথড। হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের ক্ষেত্রে লস অফ চার্জ মেথড কীভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। তো দেখেন, আমার এই লস অফ চার্জ মেথডে কী হইতেছে, তোর কাছে মার্কার আছে কিনা, রাজুর কাছে। এখানে নীল কাটার আছে কিন্তু মার্কার নাই। আমার ডেস্ক থেকে নিয়ে আসতে পারেন, আমার ডেস্ক থেকে নিয়ে আসেন, দিন তলা থেকে। আরে সাবাস, থ্যাংক ইউ। পার্মানেন্ট নাকি? আচ্ছা, তো দেখেন আমাদের একটা একটা সার্কিট আছে। সার্কিটটা আমরা একটা কি ইউজ করছি, এটা আমরা একবার অন করব আর একবার অফ করব। তো ধরেন সার্কিটটা ফার্স্ট আমরা অন করছি, অন করলে আমার ক্যাপাসিটরটা রেজিস্টরটা দুই দিক থেকে কী হইতেছে, আপনার কারেন্ট ফ্লো হইতেছে, দুই দিক দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। তো এবং ক্যাপাসিটরটা কী হয়ে যাবে, ফার্স্টে চার্জ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। ডিসি তো ওপেন হবে, ঠিক আছে, কিন্তু এটা আসলে কী হিসেবে ইউজ করা হয়, সুইচ হিসেবে ইউজ করা হয়। ডিসিতে ক্যাপাসিটর কি ওপেন হয়ে যায়, তাই না? ক্যাপাসিটর ডিসিতে কাজ করে না, ওপেন হয়ে যায়, ঠিক আছে কনসেপ্ট। কিন্তু আপনার মোমেন্টারিলি ধরেন টি ইজ ইকুয়ালস টু 0-তে আপনার ভোল্টেজ কত, 0। এটা হলো 10 ভোল্ট। কি 0 মানে কি, সুইচটা খোলা, সুইচটা আমি এখন অন করছি। টি ইজ ইকুয়ালস টু টিতে আমার কি হলো, ভোল্টেজটা 10 হইল। তাহলে দেখেন 0 থেকে টিতে যখন আমি গেছি, 0 থেকে 10 ভোল্ট হয়েছে। তাহলে এই যে 0 থেকে টি পর্যন্ত যাইতে সময় লাগছে কত, টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে আমার ভোল্টেজ কী হয়েছে, 0 থেকে 10-এ উঠছে। তার মানে এটা কি এসির মতো না? এসি কি হয়, 0, এটা ধরেন হলো টি, এটা হলো 10 ভোল্ট। ব্যাপারটা এরকম না অনেকটা, যে 0 থেকে টি সেকেন্ডে সে কী হয়েছে, 10 ভোল্টে উঠছে, মানে আস্তে আস্তে তার ভোল্টেজ বাড়ছে, তারপরে আবার কমতেছে, আবার বাড়তেছে, মানে ভোল্টেজ অ্যাম্পলিটিউড আমরা দেখাতে পারি। তার মানে আরবিটারিলি, মানে খুব সূক্ষ্ম সময়ের জন্য ডিসিও কী করে,
এসির মতো বিহেভ করতে পারে, এবং ওই সময়ে আমার ক্যাপাসিটর বলেন ইন্ডাক্টর বলেন তাদের রেসপন্স পাওয়া যায়। স্যার এটা কোন সময় করবে এসির মতো যে ব্যবহারটা বা আচরণটা তো সবসময় করে আসছি এসির মতো হবে না, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, এটা তো ডাইরেক্ট যাবে, কিন্তু এটা এখনই মনে দেখতেছি যে এসির মতো আচরণ করে। হ্যাঁ, এটারে আমরা বলতেছি আপনার কি মোমেন্টারিলি অ্যাব্রাপ্ট, মানে আপনি কি করলেন সুইচিং করলেন, তখন ওই সময়টাতে কীরকম টাইমটা তখন কি টি টেন্ডস টু 0, আপনার সময়টা যখন নাকি খুবই ক্ষুদ্র, ওই ক্ষুদ্র সময়ের জন্য ডিসিগুলোও কী করে এসির মতো আচরণ করতে পারে। এগুলোকে আমরা বলি ফার্স্ট অর্ডার সার্কিট। ফার্স্ট অর্ডার সার্কিট, ঠিক আছে। সার্কিট 1-এ বা 2-তে এগুলো পড়ানোর কথা। আপনার আলেকজান্ডার সাদিকুর বই পড়ছেন? হ্যাঁ, ওর মধ্যে দেখবেন একটা চ্যাপ্টার আছে লেখা হলো ফার্স্ট অর্ডার সার্কিট, ঠিক আছে। দেখবেন যে আজকে স্যার আপনাদের যেরকম ম্যাথ করালো না ডিফারেনশিয়াল ইকুয়েশনের, আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছেন তো, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েই সার্কিটগুলো সলভ করে। স্যার আছে ওইটা ওইখানে বুঝি না, এই জন্য আপনাকে প্রশ্নটা করছি। আচ্ছা, তো আমি বলতেছিলাম এটাই আর কি। হ্যাঁ, তো সেইখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন আসে? যখন আপনার সার্কিটে কি থাকবে, একের অধিক চলক থাকবে, মানে আপনার ইকুয়েশন যখন নাকি একের অধিক চলক থাকবে তখন তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে নাকি। তো এই জিনিসটা আপনার আমরা ওইখানে সলভ করি কেন করি, কারণ আপনি যখন ক্যাপাসিটরটা নিয়ে আসতেছেন ডিকিউ ডিটি, এই যে চার্জ টাইমের সাপেক্ষে চেঞ্জ হইতেছে, এটা দিয়ে যখন ইকুয়েশন লিখবো তখন সেটা কি ফার্স্ট অর্ডার ইকুয়েশন সেকেন্ড অর্ডার ইকুয়েশন এভাবে আসবে আর কি। কারেন্টটা যখন চলে আসবে, ইন্ডাক্টর যখন থাকবে সার্কিটে, আর একটা সার্কিটে যখন ইন্ডাক্টর ক্যাপাসিটর দুটোই আছে, তখন এগুলোরই বলি আমরা রেসপন্স, ঠিক আছে। আপনার যে কথাটা, এটার ব্যাখ্যাটা হলো এরকম যে আমার ডিসিতে আমরা সবসময় কী হিসাব করে আসছি যে ইন্ডাক্টর হয় শর্ট, ক্যাপাসিটর হয় ওপেন। এটা হলো আপনার ডিসি, যখন নাকি কন্টিনিউয়াস ডিসি চলবে। বাট ডিসি কি 0 থেকেই কি ডিসি হয়? আমার কথাটা ছিল এরকম, ধরেন একটা 10 ভোল্ট ডিসি, এটা দেখতে হবে এরকম, বাট আপনি যখন সুইচ অন করছেন তখন কি হয়ে গেছে, সে মানে এইভাবে উঠছে শার্প এজ। বাট বাস্তবে কি শার্প এজ পসিবল? মানে এরকম এজ কি পসিবল? এটা ঢাল কত, এই রেখাটার ঢাল কত, এই যে সরলরেখাটা এটার ঢাল কত, কত 1090 ডিগ্রি। 1090 মান কত? ইনফিনিটি, অসীম। তার মানে এটার ঢাল কত? অসীম। ইনফাইনাইট স্লোপ অ্যাচিভ করা পসিবল না প্র্যাকটিক্যালি। তাহলে এটা হবে কীরকম? এরকমভাবে উঠবে, এই যে 10 ভোল্ট, এই যে এইভাবে উঠবে, এটার বলে কি নি, হাঁটুর মতো না, সেভাবে উঠবে, এক্সপোনেনশিয়ালি উঠবে। এই যে টাইমটা 10 ভোল্টে উঠছে 0 থেকে টি, এই যে টাইমটা, এইটুকের মধ্যে কি আপনার রেট অফ চেঞ্জ আছে? এখানে কি রেট অফ চেঞ্জ আছে? এটুকে এখানে ঢাল কত? 0, পিওর ডিসি। বাট যখন এই পর্যন্ত উঠছে এখানে কি রেট অফ চেঞ্জ আছে না? এখানে ঢাল আছে। রেট অফ চেঞ্জ থাকা মানেই কি ঢাল আছে, বা রেট অফ চেঞ্জ থাকা মানে হলো এটা অল্টারনেটিং, মানে এটার বিহেভ কিসের মতো হবে? অনেকটা এসির মতো হবে। এখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেসপন্স 0 দিবে না, আর একটা রেসপন্স দিবে, ওরা একটা রেসপন্স এখানে দিবে। এই রেসপন্সগুলোকেই আমরা আসলে ওইখানে তখন অ্যানালাইসিস করি, যে ওই সুইচিং টাইমে ধরেন আমি একটা জিনিস সুইচিং করতেছি, আমি এটা কি করলাম, এই যে সুইচিং করলাম, এটা মেকানিক্যালি করলাম, বাট ইলেকট্রনিকভাবে যদি করি তাহলে আমার সুইচিং স্পিড আরও বেশি হবে।
ওই সময়ে আমার যে ডিসিটা ওটা তো আসলে ডিসি না, ওটা তো সে উঠতেছে উপর দিকে সে উঠতেছে, রেট অফ চেঞ্জ আছে, তাহলে তার রেসপন্সটা কী হবে ওটা আমাদের বের করা লাগতে পারে। ওটার জন্য আমরা ফার্স্ট অর্ডার সার্কিটগুলো করি আর কি, বুঝছেন? তো আমরা এখন এই কাজটাই করবো আর কি, এই জন্যই আমরা এখানে একটা সুইচ ইউজ করছি। দেখেন এটার কারণ আছে অবশ্যই। তো আমরা কী করলাম, ফার্স্টে সুইচিং করলাম। সুইচিং করার পরে কি, সুইচিং করার সময় কী হলো, এটা এখানে 10 ভোল্ট ধরেন চলে আসলো। এটা যদি 10 ভোল্ট হয়, এই ক্যাপাসিটরের একটা হচ্ছে আমি 10 ভোল্টেজ পাবো, ও চার্জ কী করবে, স্টোর করে রাখবে। তারপরে আমি তখন কী করলাম, এটাকে অফ করে দিছি, একবার অন করে অফ করে দিছি এটা, তাহলে এটার কি কানেকশন নাই। তাহলে এখন এই যে ক্যাপাসিটরটা এইখানে এই পাথের মধ্যে সে কী হবে, এখন ডিসচার্জ হবে, রেজিস্টারের থ্রুতে সে কী হবে, ডিসচার্জ হবে। এবং এই ডিসচার্জটা হবে কী টাইপের, এক্সপোনেনশিয়াল ডিকে। এই স্যার আজকে পর্যন্ত যেগুলো পড়াইতেছিল আর কি, এই যে দেখেন আমি কাটি না এই জন্য। এই যে T/10 এটার কি বলে, এই জিনিসটার নাম কি আসলে, T/10 না, মানে এখানে T/20 যদি থাকতো, মানে এই যে উপরে যে আছে জিনিসটা, এটা কী বলে, টাইম কনস্ট্যান্ট বলে। হ্যাঁ, টাইম কনস্ট্যান্ট বলে। আচ্ছা যাই হোক, তো দেখেন এই যে আপনার C e⁻t/সামথিং, তো এটাতে কী হইতেছে আপনার আস্তে আস্তে সেটা কমতেছে। এবং এই যে গ্রাফটা এটারই বলে কি, এক্সপোনেনশিয়াল ডিকে বলে। এবং এই সিটা কী হবে সবসময়, আপনি যেখান থেকে ধরতেছেন তারপর থেকে হবে আর কি। যেমন ধরুন ফার্স্ট আমি শুরু করছিলাম 10 থেকে, 10 ভোল্ট থেকে, তাহলে আমার এই পরের ভোল্টেজটা কত হতে হলে 10 e⁻t/RC, ঠিক আছে? তাহলে বলেন তো এই যে আমার ভিটা, এই ভিটা কি 10-এর চাইতে বড় হবে না ছোট হবে, অ্যান্সারটা ছোট হবে অবশ্যই। এটা যেহেতু 1-এর চাইতে কম, তাহলে অবশ্যই কী হবে, 10-এর চাইতে ছোটো হবে। ধরেন আসলো 7 আসলো V1, তাহলে পরেরটা কত হবে 7 e⁻t/RC, এটা ধরেন আসলো 5, তারপরটা হবে সেম 5 দিয়ে 5 e⁻t/RC, এটা হলো ধরেন 3। তাহলে আস্তে আস্তে দেখেন কী হইতেছে, 10, 7, 5, 3 কমতেছে না? এটাই হলো কি আসলে আপনার এক্সপোনেনশিয়াল ডিকে। এই যে আপনার ডিকেটা হইতেছে বা ডিসচার্জ হইতেছে ক্যাপাসিটরটা, এই ডিসচার্জের টাইমটা আমি বের করবো। আমি যদি দেখতে পারি যে আমার এখানে ছিল 10 ভোল্ট, যখন t সমান হলো 0, t সমান যখন ধরেন 2, তখন ধরেন এটা হলো 6 ভোল্ট, ঠিক আছে? তাহলে দেখেন আমি এভাবে লিখতে পারি না যে 6 সমান 10 e⁻t হলো 2/R/C। এখন সি এর মান যদি আমি জানি, তাহলে এখানে শুধু আননোন কে, আর, তাহলে আর বের করা যাবে না এখান থেকে। তাহলে এটাই হলো কি আমার লস অফ চার্জ মেথড। চার্জের লস হইতেছে, এটার উপর বেস করে আমি আননোন রেজিস্ট্যান্স বের করতে পারি যদি আমি ক্যাপাসিটরের মান জানি এবং সময়টা জানি এবং ভোল্টেজটা মেজার করতে পারি। এই ভোল্টেজটা মেজার করার জন্য আমি কি লাগাইছি, এখানে একটা ভোল্টমিটার লাগাইছি। তাহলে ভোল্টমিটার কী করবে, আমাকে একটু পর পর ভোল্টেজ দিবে, যে এখন 10 আছে, এখন 5 আছে, এখন 3 আছে। আর টাইমটা আপনার ম্যানুয়ালি দেখতে হবে যে কত সময় হয়েছে, কত সময়ের পরে আপনার কি 4 ভোল্ট কমছে। এটা যদি আমি দেখতে পারি, তাহলে কি হলো আমার এই RC এর মান যদি আমি জানি, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমি বের করতে পারব, ঠিক আছে? এখানে দেখেন সেই কাজটাই করছে। এখানে জাস্ট এই সূত্রটাকে এভাবে লিখছে যে আপনার V সমান V e⁻t/RC, তারপর দুই পাশে লগ নিয়ে আসা এখানে 8টা বের করছে আর কি, ঠিক আছে? ক্যালকুলেশন আপনার পারবেন।
তো এখানে আসলে কি করছে বলেন, এর কিছুই করেনি, এখানে জাস্ট আর এর মানটা বের করছে। ওরা এখানে এই লগ টেনে নিছে, টেনে নেওয়ার কারণে এই কনস্ট্যান্ট আসছে আর কি, লগ টেন আর লগ ইয়ের যে পার্থক্যটা, সেভাবে আনলেও হয়েছে, না আনলেও হয়েছে, কোনো সমস্যা নেই, লনে করলে আরও সবচেয়ে ভালো। ঠিক আছে, যেটা করতে পারেন আপনারা, আমি একটা দেখাইতে পারি সহজ, সেটা হলো এখানে আমি যদি ভি বাই ভি লিখি তাহলে কি লিখবো, টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। যদি লন নেই তাহলে লন ভি বাই ভি সমান লন ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কত, লন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স, তাহলে এটা লন চলে যাবে, শুধু কি থাকবে, এটুকুই থাকবে। তাহলে এখান থেকে আর সমান লেখা যায় মাইনাস টি ডিভাইডেড বাই সি লন ভি বাই ভি। এই যে আপনার হলো কি আর এর সূত্র, এভাবে করলেও হবে। হ্যাঁ, আমরা কিসের সেটা লনে রাখছি, আমরা যদি লগে রাখতাম তাহলে কি চলে আসতো, আবার এখানে এই কনস্ট্যান্ট চলে আসতো, দরকার নেই লগে নেয়ার, লন দিয়েই করা যায়। লন আর লগটা লগের বেস যদি ই হয় সেটাকে কি বলি আমরা, লন বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের কিছু ব্যাপার আছে, সেটা হলো দেখেন যে মেথডটা সুইটেবল ফর হাই রেজিস্ট্যান্সের জন্য। মেথডটা কার জন্য সুইটেবল, হাই রেজিস্ট্যান্সের জন্য সুইটেবল। এবং এখানে আমরা যে একটা কাজ করি সেটা হলো কি, এই ভোল্টমিটারের একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে না, ভোল্টমিটারের একটা রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটরের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সগুলো আমরা কী করতেছি না, কনসিডারেশনে আনতেছি না, আমরা কী করতেছি, এগুলোকে ইগনোর করতেছি। আমরা ধরে নিতেছি যে এই রেজিস্ট্যান্সগুলোর কোনো ইফেক্ট নাই, আমরা এগুলো বাদ দিয়ে ধরতেছি। এটা একটা লিমিটেশন, কিন্তু এই লস অফ চার্জের একটা লিমিটেশন কি, যে আমি এই ভোল্টমিটারের আর ক্যাপাসিটরের যে রেজিস্ট্যান্স আছে এগুলোকে বাদ দিতেছি। আমি ধরে নিতেছি সম্পূর্ণ চার্জটা ডিসচার্জ হইতেছে এই রেজিস্টরের মাধ্যমে, বাট তা কিন্তু না, কিছু পরিমাণ চার্জ কিন্তু ওর যে রেজিস্ট্যান্স আছে সেখানেও ডিসচার্জ হইতেছে, কিছু পরিমাণ কি ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স আছে সেখানেও ডিসচার্জ হইতেছে, বাট আমরা ধরে নিছি কি এগুলা নেগলিজেবল, সেটা একটা লিমিটেশন। তো এর মাধ্যমে আমরা আসলে, তো প্র্যাকটিক্যালি কী করা হয় দেখেন, প্র্যাকটিক্যালি এই জন্যে এটাকে ঠিক করার জন্য কি করে, যে এই ক্যাপাসিটরের যে রেজিস্টরটা আর ভোল্টমিটারের যে রেজিস্টর, এই দুইটাকে একসাথে R1 দিয়ে প্রকাশ করা হয়। এবং আমার এটা হলো কি, আমার যে রেজিস্টারটা মাপবো সেটা, তাহলে এই দুইটাকে তখন প্যারালাল করে তখন আরও অ্যাকুরেট ক্যালকুলেশন নিয়ে আসা হয় আর কি। বাট মেইন থিওরিটা কি আমার এখানেই, যে কীভাবে আমি ক্যালকুলেশনটা করতেছি। আচ্ছা, আর্থ রেজিস্ট্যান্স, কেবল ফল্ট, এগুলার আমরা দেখব না, ঠিক আছে। তাহলে আমাদের এই সিলেবাস আমরা এখানেই শেষ করবো আসলে, ঠিক আছে। এখন ধরেন এটাকে বড় করলে বড় করা যায় আরও, বাট যেহেতু আমরা আপনাদের, হ্যাঁ না, আমরা এই কেবল ফল্ট ডিটেকশন এখান থেকে আমরা ফাইনাল শুরু করব, ঠিক আছে। কেবল ফল্টটা ইম্পর্টেন্ট, এটা শিখতে হবে। আমরা ফাইনালে কী কী পড়বো বলি, আমরা কেবল ফল্ট ডিটেকশনটা দেখব, সিটিপিটি দেখব, ঠিক আছে। তারপরে আপনার ইয়ার দেখব যে ওই গ্যালভানোমিটার, হ্যাঁ, তারপর অ্যামিটার, ভোল্টমিটারের, হ্যাঁ, তারপর পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট কয়েল যেগুলা, বা এনার্জি মিটার, এগুলো আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে। এই কনস্ট্রাকশনগুলো আমরা দেখব, বেসিক্যালি এনার্জি মিটারটা দেখব আমরা, আর বাকিগুলো আমরা দেখি। ক্যালকুলেশন